হ্যালো স্টুডেন্ট, আমার চ্যানেল বেসিক টু অ্যাডভান্স বায়োলজিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমি তোমাদের ক্লাস 12-এ থাকা বংশগতির আণবিক ভিত্তি অধ্যায়ে নিউক্লিক অ্যাসিড, বিশেষ করে ডিএনএ, আরএনএ, পিউরিন, পিরিমিডিন, নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড সম্পর্কে কিছু কোশ্চেন এবং তার অ্যান্সার এবং সম্ভাব্য 2025-এ কী কী ধরনের কোশ্চেন আসতে পারে তা নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে। যদি এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শোনো তাহলে পরবর্তী অধ্যায়গুলি যেমন ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এছাড়াও জৈব প্রযুক্তিবিদ্যা অধ্যায়ের বিভিন্ন প্রকার কোশ্চেন্স এবং ধারণাগুলি সম্পর্কে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং এই ক্লাসটি শোনার পর যদি ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। যদি ক্লাসের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে আজকে শুরু করা যাক। প্রথমত আমি যদি কোনো ইউক্যারিওটিক বা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে দেখি তাহলে সাধারণত আমি এখানে ইউক্যারিওটিক কোষ নিয়েছি। এই ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের 4টি উপাদান তোমরা সবাই জানো। প্রথমত নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস, নিউক্লিয় লাশ এবং নিউক্লিয় জালিকা থাকে। এই নিউক্লিয় জালিকা নিউক্লিয়াস থেকে যদি পৃথক করা হয় এবং নিউক্লিয় জালিকা থেকে যদি ক্রোমোজোমকে পৃথক করা হয়, অর্থাৎ ক্রোমোজোম হচ্ছে অধিক ঘনীভূত অবস্থা। এই ক্রোমোজোম যখন কম ঘনীভূত অবস্থায় থাকে তখন তাকে আমরা ক্রোমাটিন বলছি। এই ক্রোমাটিন আবার ডিএনএ এবং প্রোটিন নিয়ে গঠিত হয়। এই প্রোটিন আবার হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত হয়। তাহলে একদিকে আমরা দেখতে পাচ্ছি ইউক্যারিওটিক কোষ থেকে আমরা ডিএনএ পাচ্ছি, অপরদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বিভিন্ন প্রকার ভাইরাসের ক্ষেত্রে যেমন কিউবি ব্যাকটেরিওফাজ, এইচআইভি ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, এদের ক্ষেত্রে জেনেটিক পদার্থ হিসাবে কি কাজ করছে? আরএনএ কাজ করছে। তাই আরএনএ এবং ডিএনএ এই দুটোকে আমরা সাধারণত নিউক্লিক অ্যাসিড বলে থাকি। কেন নিউক্লিক অ্যাসিড বলবো? অ্যাসিড বলছি তাহলে অম্ল ধর্ম আছে তাই অ্যাসিড বলছি। নিউক্লিক কেন বলছি? যেহেতু নিউক্লিয়াস থেকে এটি এসছে তাই এর জন্য একে কি বলা হয়? নিউক্লিক অ্যাসিড বলা হয়। অর্থাৎ নিউক্লিয়াস থেকে এসেছে অ্যাসিড ধর্মের জৈব পদার্থ হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড হিসাবে আমরা এখন দেখব ডিএনএ এবং আরএনএ, এই দুটো জৈব অণুকে দেখব। ডিএনএ এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে ডিএনএ সাধারণত 5 কার্বনযুক্ত পেন্টোজ শর্করা নিয়ে গঠিত, নাইট্রোজেন বেস নিয়ে গঠিত এবং ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত। ডিএনএ এর ক্ষেত্রে 5 কার্বনযুক্ত পেন্টোজ শর্করা হিসাবে কি থাকছে? ডিঅক্সিরাইবোজ শর্করা থাকছে। নাইট্রোজেন বেস কি নিয়ে গঠিত? পিউরিন আর পিরিমিডিন নামক নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। পিউরিন আবার কোন দুটো নাইট্রোজেন বেস নিয়ে গঠিত? অ্যাডেনিন আর গুয়ানিন নামক নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। পিরিমিডিন আবার কোন দুটো নাইট্রোজেন বেস নিয়ে গঠিত? সাইটোসিন আর থাইমিন নিয়ে গঠিত। ঠিক একইভাবে যদি আমরা জেনেটিক আরএনএ এর দিকে লক্ষ্য করি তাহলে 5 কার্বনযুক্ত পেন্টোজ শর্করা হিসাবে আরএনএ তে কি থাকছে? রাইবোজ শর্করা থাকছে। এবং নাইট্রোজেন বেস হিসাবে এখানেও পিউরিন আর পিরিমিডিন দুটোই আছে। পিউরিন আবার কি নিয়ে গঠিত? অ্যাডেনিন এবং গুয়ানিন। পিরিমিডিন কি নিয়ে গঠিত? সাইটোসিন এবং ইউরাসিন। এই ডিএনএ এবং আরএনএ যে নাইট্রোজেন বেসগুলো, এগুলো তোমরা অলরেডি ক্লাস 10-এ জেনে এসছো। তাই এখানে আমি কিছু কোশ্চেন, যেমন প্রথম আমার কোশ্চেন, সবাই আমরা জানি যে ডিএনএ জেনেটিক পদার্থ, কিন্তু কিছু তো ভাইরাস আছে যাদের ক্ষেত্রে আরএনএ জেনেটিক পদার্থ। তাই বিস্তারিতভাবে বলতে গেলে কি সেলুলার কি নন সেলুলার, অর্থাৎ কোষীয় এবং অকোষীয় উভয়ের ক্ষেত্রে বলতে গেলে ডিএনএ ও আরএনএ হলো জেনেটিক পদার্থ। কিন্তু
কেবলমাত্র জীবিত জীবের ক্ষেত্রে ডিএনএ হচ্ছে জেনেটিক পদার্থ। এই কনসেপ্টটা মাথায় থাকা দরকার আছে। দ্বিতীয়ত আমি যদি বলি যে কোন কোন এমন ভাইরাস আছে যাদের ক্ষেত্রে আরএনএ জেনেটিক পদার্থ, তাহলে তোমাদের বলতে হবে এই তিন ধরনের ভাইরাস, যেমন কিউবি ব্যাকটেরিওফাজ, এইচআইভি ভাইরাস এবং টোবাকো মোজাইক ভাইরাস। এই তিনটা ভাইরাস হচ্ছে আরএনএ যুক্ত ভাইরাস, যাদের ক্ষেত্রে আরএনএ জেনেটিক পদার্থ হিসাবে কাজ করে। নেক্সট কোশ্চেন, যে পিরিমিডিন বেসগুলির নাম বলো। এই কোশ্চেনে কিন্তু কোথাও বলে দেওয়া হয়নি যে ডিএনএ তে থাকা পিরিমিডিন বেসের নাম বলো। এখানে বলা হয়েছে পিরিমিডিন নাইট্রোজেন বেসগুলির নাম বলো। তাহলে পিরিমিডিন নাইট্রোজেন বেস ডিএনএ তেও আছে, আরএনএ তেও আছে। তাই বলতে গেলে দুটোতে থাকা নাইট্রোজেন বেসের কথা বলতে হবে। তাহলে পিরিমিডিন নাইট্রোজেন বেসগুলির নাম আমরা যদি ডিএনএ দিকে লক্ষ্য করি তাহলে সাইটোসিন আর থাইমিন, আর দিকে যদি লক্ষ্য করি তাহলে সাইটোসিন আর ইউরাসিন। তাহলে সাইটোসিন আরএনএ এর ক্ষেত্রে এবং ডিএনএ এর ক্ষেত্রে কমন, তাহলে কোন দুটো এক্সট্রা যোগ হচ্ছে? ইউরাসিল এবং থাইমিন। তাহলে এর অ্যান্সার হবে কি? পিরিমিডিন নাইট্রোজেন বেসগুলির নাম হচ্ছে সাইটোসিন, ইউরাসিল আর থাইমিন। কিন্তু কোশ্চেনে যদি বলা থাকতো ডিএনএ তে থাকা পিরিমিডিন বেসগুলির নাম বলো, তখন কিন্তু অ্যান্সার হতো সাইটোসিন আর থাইমিন। যদি কোশ্চেনে বলা থাকতো যে আরএনএ তে থাকা পিরিমিডিন বেসগুলির নাম বলো, তখন হতো কি? সাইটোসিন আর ইউরাসিল। বোঝা গেছে? যদি কোশ্চেনে এইরকম আসে যে ডিএনএ এবং আরএনএ উভয় ক্ষেত্রে দেখা যায় নাইট্রোজেন বেসগুলির নাম বলো, তাহলে ডিএনএ এর ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এই তিনটা দেখতে পাচ্ছি। আরএনএ এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, দেখো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। কিন্তু ইউরাসিল আরএনএ এর ক্ষেত্রে থাইমিন হচ্ছে কি ডিএনএ এর ক্ষেত্রে। তাহলে কোন তিনটা নাইট্রোজেন বেস আরএনএ এবং ডিএনএ উভয় ক্ষেত্রে দেখা যায়? তাহলে অ্যান্সার হবে সোজা অ্যাডেনিন, গুয়ানিন আর সাইটোসিন। এই তিনটা নাইট্রোজেন বেস ডিএনএ এবং আরএনএ উভয় ক্ষেত্রে দেখা যায়। এর পরের কোশ্চেন আমরা আসবো, যেটা হচ্ছে পিউরিন এবং পিরিমিডিনের পার্থক্য লেখো। প্রথমত পিউরিনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই স্ট্রাকচারটা আমি এখানে যে ড্র করেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি হেটারোসাইক্লিক বলয় থাকে। একটা বলো, দুটো বলয়, দুটো হেটারোসাইক্লিক মানে রিংয়ের মতো বলয়গুলো দেখতে পাচ্ছ। হেটারো কথাটা কেন এখানে বলা হয়েছে? যেহেতু এই রিংগুলো কার্বন এবং নাইট্রোজেন দুটো ভিন্ন পরমাণু দ্বারা গঠিত, তাই এখানে হেটারো কথাটি উল্লেখ করা হয়েছে। এবং একটা 6 সদস্যের রিং আর একটা 5 সদস্যের রিং দ্বারা গঠিত। 6 সদস্যের রিংকে বলা হচ্ছে কি? পিরিমিডিন রিং। আর 5 সদস্যের এই রিংটাকে বলা হচ্ছে কি? ইমিডাজোল রিং। তাহলে পিউরিনে কি কি বলয় থাকে যদি কোশ্চেন আসে, তাহলে তুমি বলবে যে পিউরিনে পিরিমিডিন বলয় আর ইমিডাজোল বলয় থাকে। পিরিমিডিন হচ্ছে ষড়ভুজাকৃতির এবং ইমিডাজোল হচ্ছে পঞ্চভুজ আকৃতির হয়। এরপর পিরিমিডের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে একটি হেটারোসাইক্লিক 6 সদস্যের বলয়। একটি মানে দেখতে পাচ্ছ একটি বলয়। হেটারোসাইক্লিক মানে হচ্ছে কার্বন নাইট্রোজেন দুটি আলাদা পরমাণু দ্বারা গঠিত, তাই হেটারো। সাইক্লিক আকারে আছে, গোলাকার আকারে আছে, তাই হেটারোসাইক্লিক। 6 সদস্যের বলয় দেখো 1 2 3 4 5 6, 6টা সদস্যের একটি হেটারোসাইক্লিক বলয়। এই বলয়টাকে আমরা কি বলবো? পিরিমিডিন বলয় বলবো। তাহলে এখন ক্লিয়ার হচ্ছে যে পিউরিন হলো দুটি হেটারোসাইক্লিক বলয় যুক্ত এবং পিরিমিডিন হলো একটি হেটারোসাইক্লিক বলয় যুক্ত। এরপর পিউরিন 9 সদস্য যুক্ত দুটি বলয়ের ক্ষেত্রে পিউরিনের যে 9 সদস্য দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই 9 সদস্যের দুটি বলয়ে কটা কার্বন আর হাইড্রোজেন আছে? 9টি আছে। এদের মধ্যে নাম্বার 1 3 7 9, 1 3 7 এবং 9,
এই পজিশনে অর্থাৎ এই জায়গায় কি আছে, নাইট্রোজেন পরমাণু যুক্ত আছে। পিরিমিডিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর এবং 3 নম্বর জায়গায় নাইট্রোজেন পরমাণু যুক্ত আছে। পিউরিন সাধারণত দু ধরনের হয়, যথা কি অ্যাডেনিন এবং গুয়ানিন, কিন্তু পিরিমিডিন 3 ধরনের হয়, সাইটোসিন, ইউরাসিল এবং থাইমিন। একে সংক্ষেপে মনে রাখার জন্য কাট কথাটা মনে রাখলেই যথেষ্ট। সিতে সাইটোসিন, ইউতে ইউরাসিল এবং টিতে থাইমিন। পিউরিন ডিএনএ এবং আরএনএ উভয়তে থাকে। তোমরা জানো পিউরিন ডিএনএ এবং আরএনএতে উভয়তে কিন্তু থাকে, কিন্তু পিরিমিডিনের কি সাইটোসিন আর ইউরাসিল কেবলমাত্র আরএনএতে থাকে, কিন্তু সাইটোসিন আর থাইমিন ডিএনএতে থাকে। এখানে দেখতে পাচ্ছ এই রিংটা তুলনামূলকভাবে দুটো রিং, যেহেতু তাই পিউরিন তুলনামূলকভাবে পিরিমিডিনের চেয়ে বড় হবে, তুলনামূলকভাবে পিরিমিডিনের তুলনায় বড় হয়। আর এটা যেহেতু একটা রিং, তাই তুলনামূলকভাবে পিউরিনের চেয়ে ছোট আকৃতির হবে। তাহলে এখান থেকে আমরা কটা কোশ্চেন পেলাম? নাম্বার 1 কোশ্চেন হচ্ছে কি, এমন কিছু ভাইরাসের নাম বলো যেখানে আরএনএ জেনেটিক পদার্থ 3টা ভাইরাস এখানে আমি দিয়েছি, কিউবি ব্যাকটেরিওফাজ, এইচআইভি ভাইরাস, টিআরভি ভাইরাস। নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 বিস্তারিতভাবে বলতে গেলে আর ভাইরাস, প্রোক্যারিওটিক, ইউক্যারিওট সবার ক্ষেত্রে সবার দিক বিবেচনা করে বলতে গেলে ডিএনএ এবং আরএনএ হচ্ছে জৈবিক পদার্থ, কিন্তু জীবিত জীবের ক্ষেত্রে বলতে গেলে ডিএনএ হচ্ছে জৈবিক পদার্থ। যদি বলে পিরিমিডিন নাইট্রোজেন বেসগুলির নাম লিখো, তাহলে পিরিমিডিন নাইট্রোজেন বেসগুলির নাম হবে কি, সাইটোসিন, ইউরাসিল আর থাইমিন। ডিএনএ এবং আরএনএতে দেখা যায় এমন নাইট্রোজেন বেসগুলোর নাম বলো, অর্থাৎ কমন নাইট্রোজেন বেসগুলোর নাম বলো, তাহলে কি অ্যান্সার হবে? অ্যাডেনিন, গুয়ানিন আর সাইটোসিন। এরপর আসছে পিউরিন আর পিরিমিডিনের পার্থক্য লিখো। পিউরিন আর পিরিমিডিনের পার্থক্য সাধারণত 2 থেকে 3টা কোশ্চেন এখানে দিয়ে থাকে। সাধারণত পিউরিন আর পিরিমিডিনের পার্থক্যের ক্ষেত্রে এটা সাধারণত নিট পরীক্ষা, অল ইন্ডিয়া নিট পরীক্ষায় কিন্তু কিছু কোশ্চেন এলে আসতে পারে। কোশ্চেনের ফরম্যাট এইরকম হলেও হতে পারে যে পিউরিনের ক্ষেত্রে না পিরিমিডিনের ক্ষেত্রে ডবল রিং দেখা যায়। অ্যান্সার যদি কারোর জানা থাকে যে পিউরিন ডবল রিং স্ট্রাকচার, পিরিমিডিন হচ্ছে সিঙ্গেল রিং স্ট্রাকচার, এইটুকু হলে সাফিসিয়েন্ট। বলতে যদি পারে যে পিউরিনের মলিকিউলার ওয়েট বেশি হবে না পিরিমিডিনের মলিকিউলার ওয়েট বেশি হবে, যেহেতু প্রত্যেকের মাথায় আছে যে পিউরিন হচ্ছে ডবল রিং স্ট্রাকচার তাই এর মলিকিউলার ওয়েট বেশি, পিরিমিডিনের হচ্ছে সিঙ্গেল রিং স্ট্রাকচার তাই এর মলিকিউলার ওয়েট কম হবে। এরপর আমরা নিউক্লিক অ্যাসিড হিসাবে ডিএনএ এবং আরএনএ এর ক্ষেত্রে বিভিন্ন প্রকার টার্ম ব্যবহার করে থাকি। এই টার্মগুলো কখনো বা আমরা রাইবোনিউক্লিওসাইড, কখনো রাইবোনিউক্লিওটাইড, কখনো বা ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড এবং কখনো বা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড হিসাবে ব্যবহার করছি। এবং কেন করছি তার কারণ আমি বলছি। আমরা ইন জেনারেল ডিএনএ এবং আরএনএ এর ক্ষেত্রে একটা টার্ম বা কথা তোমাদের মনে রাখতে হবে, যেমন যে কোনো প্রকার নাইট্রোজেন বিষ, সেটা ডিএনএ অথবা আরএনএ উভয়ের ক্ষেত্রে, তার সঙ্গে যদি পেন্টোজ শর্করা যুক্ত হয় তাহলে কি তৈরি হয়? নিউক্লিওসাইড তৈরি হয়। এবং এই নিউক্লিওসাইডের সঙ্গে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তখন গঠিত হয় নিউক্লিওটাইড। এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে আরেকবার আমি বলছি, যে কোনো প্রকার নাইট্রোজেন বেস তার সঙ্গে পেন্টোজ শর্করা যুক্ত হলে নিউক্লিওসাইড তৈরি হয়, আর নিউক্লিওসাইডের সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত হলে নিউক্লিওটাইড তৈরি হয়। এই পেন্টোজ শর্করা আমরা কিছু টাইম আগে বলেছিলাম, ডিএনএ এর ক্ষেত্রে পেন্টোজ শর্করার নাম বলেছিলাম যে ডিঅক্সিরাইবোজ শর্করা, এবং আরএনএ এর ক্ষেত্রে হলে সেটা শুধু রাইবোজ শর্করা হিসাবে আমরা লিখে থাকি। তাই আরএনএ এর ক্ষেত্রে যদি আমরা প্রথম ধরে থাকি, তাহলে আরএনএ এর ক্ষেত্রে যে কোনো প্রকার নাইট্রোজেন বেস, আরএনএ এর ক্ষেত্রে কি কি নাইট্রোজেন বেস আছে আমরা জানি, যেমন অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল। এদের মধ্যে যে কোনো প্রকার নাইট্রোজেন বেস, এদের মধ্যে যে কোনো প্রকার নাইট্রোজেন বেসের সঙ্গে যদি
রাইবোজ শর্করা যুক্ত হয় তাহলে যে নিউক্লিওসাইডটা গঠিত হবে সেই নিউক্লিওসাইডটা হচ্ছে কি রাইবোনিউক্লিওসাইড, এবং এই রাইবোনিউক্লিওসাইডের সঙ্গে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তখন যে রাইবোনিউক্লিওটাইড গঠিত হয় সেটা নিজেদের ভেতর অর্থাৎ একের পর এক রাইবোনিউক্লিওটাইড যুক্ত হয়ে পলিরাইবোনিউক্লিওটাইড গঠন করে। এই পলিরাইবোনিউক্লিওটাইড যখন গঠিত হয় তখন আরএনএর শৃঙ্খল বাড়তে থাকে, অর্থাৎ আরএনএর শৃঙ্খল বা তন্ত্রীটা বাড়তে থাকে। তাহলে আমরা এখন দেখব যে আরএনএর ক্ষেত্রে কোন কোন প্রকার নাইট্রোজেন বেসের সঙ্গে রাইবোজ শর্করা যুক্ত হচ্ছে, কি কি প্রকারের নিউক্লিওসাইড এবং কি কি প্রকারের রাইবোনিউক্লিওটাইড তৈরি করছে। যেমন প্রথমত যদি আমি আরএনএর ক্ষেত্রে অ্যাডিনিনকে নাইট্রোজেন বেস হিসাবে ধরে থাকি, তার সঙ্গে যদি রাইবোজ শর্করা যোগ হয় তাহলে যে রাইবোনিউক্লিওসাইডটা তৈরি হয় সেটি হলো অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিন নামক রাইবোনিউক্লিওসাইডের সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে যে রাইবোনিউক্লিওটাইড উৎপন্ন করে সেটি হলো অ্যাডিনাইলিক অ্যাসিড বা একে অ্যাডিনোসিন 5 প্রাইম মনোফসফেট বলে। এখন এই 5 প্রাইম কথাটি কেন এসেছে আমি একটু পরেই আলোচনা করছি। এই অ্যাডিনোসিন 5 প্রাইম মনোফসফেটকে আমরা এএমপি রূপে লিখে রাখি। এ মিনস হচ্ছে অ্যাডিনোসিন, এম মিনস হচ্ছে মনো, পি মিনস হচ্ছে ফসফেট। নেক্সট যদি আরএনএতে আমরা গুয়ানিন নাইট্রোজেন বেসকে ধরে থাকি তাহলে এই গুয়ানিন নাইট্রোজেন বেসের সঙ্গে যদি রাইবোজ শর্করা যুক্ত হয় তাহলে রাইবোনিউক্লিওসাইড হিসেবে আমরা পাচ্ছি কি গুয়ানোসিন। এই গুয়ানোসিনের সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত হলে যে রাইবোনিউক্লিওটাইড উৎপন্ন হয় সেটি হচ্ছে কি গুয়ানাইলিক অ্যাসিড, যেটাকে আমরা কি বলছি গুয়ানোসিন 5 প্রাইম মনোফসফেট বা যেটাকে জিএমপিও আমরা বলে থাকি। পরে নাইট্রোজেন বেস হিসাবে আরএনএতে যদি ইউরাসিল থেকে থাকে তার সঙ্গে যদি রাইবোজ শর্করা যুক্ত হয় তখন যে রাইবোনিউক্লিওসাইড উৎপন্ন হয় সেটি হলো ইউরিডিন। এই ইউরিডিনের সঙ্গে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তখন যে রাইবোনিউক্লিওটাইড উৎপন্ন হয় সেটি হলো কি ইউরিডিলিক অ্যাসিড বা অন্যভাবে এটাকে বলা হয় কি ইউরিডিন 5 প্রাইম মনোফসফেট বা ইউএমপি বলি। এরপর আরএনএতে যদি সাইটোসিন নামক নাইট্রোজেন বেস থেকে থাকে এবং তার সঙ্গে যদি রাইবোজ শর্করা যুক্ত হয় তাহলে রাইবোনিউক্লিওসাইড হিসেবে আমরা পাচ্ছি কি সাইটিডিনকে পাচ্ছি, এবং এই সাইটিডিনের সঙ্গে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তখন রাইবোনিউক্লিওটাইড হিসেবে আমরা সাইটিডিলিক অ্যাসিড বা সাইটোসিন 5 প্রাইম মনোফসফেট যেটাকে সিএমপি বলছি সেটা উৎপন্ন হয়। তাহলে আরএনএর ক্ষেত্রে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, সবগুলো মনে রাখতে হবে না, শুধুমাত্র টার্মগুলো কোন জায়গায় কেমন ব্যবহার করা হচ্ছে সেটা দেখতে হবে। এরপর যদি আমরা ডিএনএর দিকে লক্ষ্য করি তাহলে আরএনএর মতো সেম একই জিনিস ডিএনএর ক্ষেত্রেও হবে। আরএনএর ক্ষেত্রে শর্করা হিসাবে আমরা কোন শর্করার কথা বলেছিলাম রাইবোজ শর্করার কথা বলেছিলাম, কিন্তু ডিএনএর ক্ষেত্রে হলে কি শর্করা পেন্টো শর্করাটা কি হয়ে যাবে ডিঅক্সিরাইবোজ শর্করা। এখন ডিএনএর ক্ষেত্রে যদি অ্যাডেনিন নামক নাইট্রোজেন বেসকে নিয়ে থাকি তার সঙ্গে যদি ডিঅক্সিরাইবোজ শর্করা যুক্ত হয় এবং তার ফলে কি উৎপন্ন হবে ডিঅক্সি রাইবোনিউক্লিওসাইড হিসাবে ডিঅক্সি অ্যাডিনোসিন উৎপন্ন হবে। এই ডিঅক্সি অ্যাডিনোসিনের সঙ্গে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তাহলে ডিএনএতে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড হিসাবে কি উৎপন্ন হবে ডিঅক্সি অ্যাডিনাইলিক অ্যাসিড বা একে কি বলা হয় ডিঅক্সি অ্যাডিনোসিন 5 প্রাইম মনোফসফেট, যেটাকে স্মল ডি এএমপি বলা হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে স্মল ডির কথা মানে হচ্ছে ডিঅক্সি কথা বলা হচ্ছে এবং এ মিনস হচ্ছে অ্যাডিনোসিন, এম মিনস হচ্ছে মনো, পি মিনস হচ্ছে ফসফেট। অর্থাৎ যেসব ক্ষেত্রে তোমরা দেখতে পাবে ডিএমপি ডিসিএমপি এগুলো দেখতে পাবে, অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের আইডিয়াই করে নিতে হবে যে ডিএনএর কথা বলা হচ্ছে। এরপর ডিএনএতে নাইট্রোজেন বেস হিসাবে কি যদি গুয়ানিন থেকে থাকে তার সঙ্গে যদি ডিঅক্সিরাইবোজ শর্করা যুক্ত হয় তখন যে ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড তৈরি হবে সেটি হলো কি ডিঅক্সিগুয়ানোসিন। এই ডিঅক্সিগুয়ানোসিনের সঙ্গে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তখন যে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড তৈরি হবে সেটি হলো কি
ডিঅক্সিগুয়ানাইলিক অ্যাসিড, বা এটাকে কি বলা হবে, ডিঅক্সিগুয়ানোসিন 5 প্রাইম মনোফসফেট, যেটাকে ডিজিএমপি বলা হচ্ছে। পরে আমরা দেখছি ডিএনএতে যদি থাইমিন থেকে থাকে এবং থাইমিনের সঙ্গে যদি ডিঅক্সিরাইবো শর্করা যুক্ত হয়, তখন যে ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড তৈরি হবে সেটি হলো কি ডিঅক্সিথাইমিডিন। এই ডিঅক্সিথাইমিডিনের সঙ্গে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, তখন যে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড তৈরি হবে সেটি হলো কি, সেটি হচ্ছে ডিঅক্সিথাইমিডিলিক অ্যাসিড, বা এটাকে বলা হবে ডিঅক্সিথাইমিডিন 5 প্রাইম মনোফসফেট, যেটাকে ডিএএমপি বলা হয়। এরপর নাইট্রোজেন বেস হিসেবে যদি ডিএনএতে আমরা সাইটোসিনকে ধরে থাকি, তার সঙ্গে যদি ডিঅক্সিরাইবো শর্করা যোগ হয়, তাহলে ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড হিসেবে আমরা কি পাচ্ছি, ডিঅক্সিসাইটিডিন পাচ্ছি। তার সঙ্গে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, তখন যে প্রকার ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড তৈরি হবে সেটি হলো ডিঅক্সিসাইটিডিলিক অ্যাসিড, বা যেটাকে আমরা বলছি ডিঅক্সিসাইটিডিলিক 5 প্রাইম মনোফসফেট, যেটাকে ডিসিএমপি বলছি। এখন যদি আমরা ডিএনএর ক্ষেত্রে দেখি, তাহলে যে কোনো প্রকার নাইট্রোজেন বেস যেটা ডিএনএতে থাকে, ডিএনএতে কত প্রকারের নাইট্রোজেন বেস থাকে, 4 প্রকারের আমরা জানি। যেমন ডিএনএতে অ্যাডেনিন থাকতে পারে, গুয়ানিন থাকতে পারে, থাইমিন থাকতে পারে, আর সাইটোসিন থাকতে পারে। এদের মধ্যে যে কোনো প্রকার নাইট্রোজেন বেসের সঙ্গে যদি ডিঅক্সিরাইবো শর্করা মিলিত হয়, তখন কি তৈরি হবে, ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড তৈরি হবে। এই ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইডের সঙ্গে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, তখন কি তৈরি হবে, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড তৈরি হবে। এবং এই ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডগুলো একের পর এক যুক্ত হয়ে কি তৈরি করে, পলিডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড তৈরি করে। ফলে ডিএনএর তন্ত্রীকে আমরা কি বলে থাকি, সাধারণত পলিডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড শৃঙ্খল বলে থাকি। এক একটা শৃঙ্খলকে এই কথা বলে থাকি। এরপর আমরা নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য, যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের পার্থক্য। প্রথমত, নিউক্লিওসাইড তোমরা জানো নিউক্লিওটাইড গঠনের একটা অন্তর্বর্তী যৌগ, আর নিউক্লিওটাইড হলো কি, নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক। দ্বিতীয়ত হচ্ছে নিউক্লিওসাইড গঠিত হওয়ার জন্য কি কি লাগে, আমি কিছুক্ষণ আগেই বলেছি। পেন্টোজ শর্করার সঙ্গে নাইট্রোজেন বেস মিলে কি তৈরি হয়, নিউক্লিওসাইড তৈরি হয়। আর নিউক্লিওটাইড তৈরি হতে গেলে কি কি লাগে, পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড লাগে। তৃতীয়ত, রাসায়নিকভাবে নিউক্লিওসাইড কিন্তু ক্ষারধর্মী হয়। কেন ক্ষারধর্মী হয়, যেহেতু নিউক্লিওসাইডের সঙ্গে কোনো অ্যাসিড অর্থাৎ ফসফরিক অ্যাসিড এখনো যোগ হয়নি, তাই এটা যেহেতু নাইট্রোজেন বেস ক্ষারধর্মী, তাই নিউক্লিওসাইড এবং সুগার মিলে যেহেতু নিউক্লিওসাইড তৈরি হচ্ছে, তাই এ রাসায়নিকভাবে ক্ষারধর্মী। এরপর আসছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড হচ্ছে রাসায়নিকভাবে অ্যাসিডধর্মী, কারণ এখানে ফসফরিক অ্যাসিড তার অ্যাসিড ধর্মের জন্য এটি সাধারণত অ্যাসিড ধর্ম প্রকাশ করছে। নিউক্লিওসাইডকে ভাঙার জন্য যে উৎসেচক লাগে সেটি হলো নিউক্লিওসাইডেজ, অর্থাৎ নিউক্লিওসাইডেজ নামক উৎসেচকের সাহায্যে নিউক্লিওসাইডকে ভেঙে দেওয়া হয়, যেটাকে বাংলায় বলতে গেলে নিউক্লিওসাইডেজের দ্বারা আদ্র বিশ্লেষণ ঘটে। কার? নিউক্লিওসাইডের আদ্র বিশ্লেষণ ঘটে। অপরপক্ষে নিউক্লিওসাইডেজ হচ্ছে এক প্রকার উৎসেচক, যার দ্বারা নিউক্লিওটাইডকে ভাঙা যায়, অর্থাৎ আদ্র বিশ্লেষণ করা যায়। পেন্টোজ শর্করা হিসাবে যে রাইবোজ শর্করা এবং ডিঅক্সিরাইবোজ শর্করার কথা বলছিলাম, তাদের পার্থক্য আলোচনা করব। পেন্টোজ শর্করা, আমরা জানি পেন্টোজ শর্করা হচ্ছে কি 5 কার্বন যুক্ত শর্করা। এরপর আসছি এই পেন্টোজ শর্করা দু ভাগে, একটা হচ্ছে রাইবোজ শর্করা, রাইবোজ শর্করা যেটা কোথায় থাকে, আরএনএ তে থাকে। আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, এটা কোথায় থাকে, ডিএনএ তে থাকে। এখন এদের পার্থক্য যদি আমরা করি, তাহলে
আমরা দেখতে পাবো কি, প্রথমে আমি ছবিটা ড্র করি। এটা হচ্ছে রাইবোজ শর্করা ফিগার। এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর, 4 নম্বর এবং উপরে আছে কি 5 নম্বর। এই 2 নম্বর এবং 3 নম্বর কার্বনেতে OH গ্রুপে যুক্ত আছে। একই সঙ্গে যদি ডিঅক্সিরাইবোজ সুগারের যদি ফিগার ড্র করি তাহলে আমরা দেখব এর 5 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 2 নম্বর এবং 1 নম্বর। এই 2 নম্বর কার্বনে কেবলমাত্র H গ্রুপ আছে, 3 নম্বর কার্বনে OH গ্রুপ আছে। তাহলে গঠন দেখে আমরা বলতে পারি যে রাইবোজ সুগারের ক্ষেত্রে 2 নম্বর কার্বন পজিশনে হাইড্রক্সিল গ্রুপ থাকে, কিন্তু ডিঅক্সিরাইবোজ শর্করার ক্ষেত্রে 2 নম্বর কার্বন পজিশনে কেবলমাত্র হাইড্রোজেন থাকে, কোনো অক্সিজেন থাকে না। দ্বিতীয়ত, এটা কোথায় পাওয়া যায়? রাইবোজ শর্করা আরএনএ তে পাওয়া যায়। আর ডিঅক্সিরাইবোজ শর্করা কোথায় পাওয়া যায়? ডিএনএ তে পাওয়া যায়। এবং আরএনএ তে এই রাইবোজ সুগার থাকার ফলে এই রাইবোজ সুগারের যে 2 নম্বর কার্বন পজিশনে OH গ্রুপ আছে, এই OH গ্রুপ রিঅ্যাক্টিভ হওয়ার দরুন এটা কি করে? নিউক্লিওফিলিক অ্যাটাক করে। অর্থাৎ একতন্ত্রী আরএনএ তে যে ফসফোডাইএস্টার বন্ড থাকে সেটা কিন্তু এই রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে থাকা OH গ্রুপ কিন্তু ভেঙে দিতে পারে। আরেকবার আমি বলছি, আরএনএ একতন্ত্রী, এই একতন্ত্রী আরএনএ যদি রাইবোজ শর্করা, আরেকবার আমি বলছি, এই আরএনএ আরএনএ হচ্ছে একতন্ত্রী। এই একতন্ত্রী আরএনএ তে রাইবোজ সুগার থাকলে এই রাইবোজ সুগারের OH গ্রুপ অর্থাৎ রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে থাকা হাইড্রক্সিল গ্রুপ নিউক্লিওফিলিক অ্যাটাক করে আরএনএ নিজের তন্ত্রীর উপর। অর্থাৎ নিজের তন্ত্রীর উপর নিউক্লিওফিলিক অ্যাটাক করছে। এই নিউক্লিওফিলিক অ্যাটাকের ফলে কি হবে? আরএনএ তে থাকা ফসফোডাইএস্টার বন্ডটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। ফলে আরএনএ খন্ড খন্ডে পরিণত হবে। ফলে আরএনএ বেশি সুস্থিত হবে না। কিন্তু এদিকে যদি আমি লক্ষ্য করি ডিএনএর ক্ষেত্রে, তাহলে আমরা জানি যে ডিএনএ হচ্ছে কি ডবল স্ট্র্যান্ডেড, অর্থাৎ দ্বিতন্ত্রী গঠনযুক্ত। এতে কি থাকছে সুগার হিসাবে? ডিঅক্সিরাইবোজ সুগার থাকছে। আর যেহেতু ডিঅক্সিরাইবোজ সুগারে 2 নম্বর কার্বন পজিশনে কোনো অক্সিজেন গ্রুপ থাকছে না, তাই এই ডিঅক্সিরাইবোজ সুগার ডিএনএ তে থাকা নিজের তন্ত্রীর উপর নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারে না। ফলে আরএনএ চেয়ে ডিএনএ বেশি সুস্থিত এবং স্থায়ী যৌগ। কি কারণে স্থায়ী এবং সুস্থিত? আরএনএ তে রাইবোজ সুগার থাকছে, ডিএনএ তে ডিঅক্সিরাইবোজ সুগার থাকছে। যেহেতু রাইবোজ সুগারের 2 নম্বর কার্বন পজিশনে OH গ্রুপ থাকার ফলে সে নিজের তন্ত্রীতে থাকা ফসফোডাইএস্টার বন্ডকে ব্রেক করে। ফলে কি হয়? আরএনএ খন্ড খন্ডে পরিণত হয়। অপরপক্ষে ডিএনএ তে থাকা ডিঅক্সিরাইবোজ সুগারের 2 নম্বর কার্বন পজিশনে কোনো OH গ্রুপ না থাকার দরুন কি হয়? এটি নিজের তন্ত্রীতে থাকা ফসফোডাইএস্টার বন্ডকে ব্রেক করতে পারে না। ফলে ডিএনএ খন্ডে খন্ডে পরিণত হতে পারে না। তাই অভিব্যক্তির দিক থেকে দেখতে গেলে প্রথমে কিন্তু কার আবির্ভাব হয়েছিল? আরএনএ উৎপন্ন হয়েছিল বা সৃষ্টি হয়েছিল। তারপর সেখান থেকে ডিএনএ তৈরি হয়েছিল। কেন? যেহেতু আরএনএ বেশি স্থায়ী যৌগ নয়, তাই বেশি স্থায়ী যৌগ পাওয়ার উদ্দেশ্যে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়েছে। এরপর থেকে আমি বলেছিলাম যে AMP
DAMP, DATP, শুধু ATP। এর মানে কি? AMP মানে হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট, DAMP মানে ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট, DATP মানে হচ্ছে ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর ATP মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অর্থাৎ যদি আমি এখানে অ্যাডিনোসিন ট্রাইফসফেটের একটা ফিগার ড্র করি, তাহলে সেখান থেকে তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবে কেন বলা হচ্ছে। প্রথমত আমি এখানে অ্যাডিনোসিন মানে কি, অ্যাডেনিন নামক কি থাকবে, নাইট্রোজেন বেস থাকবে। কি থাকবে? অ্যাডেনিন নামক নাইট্রোজেন বেস থাকবে। এর সঙ্গে কি হচ্ছে, সুগার যুক্ত থাকবে। এর সঙ্গে সুগার যুক্ত থাকবে। এই সুগারের সঙ্গে, সুগারের 5 নম্বর কার্বনের সঙ্গে কি যুক্ত থাকবে, ফসফেট গ্রুপ যুক্ত থাকবে, তার সঙ্গে ফসফেট, তার সঙ্গে ফসফেট। অর্থাৎ এটা হচ্ছে সুগার। সুগার কোন সুগার? ডিঅক্সিরাইবোজ সুগার। আর এটা হচ্ছে অ্যাডেনিন। অ্যাডেনিন নামক নাইট্রোজেন বেস, ডিঅক্সিরাইবোজ সুগার, এবং যদি 3টা ফসফেট যুক্ত হয় তখন সেক্ষেত্রে আমরা কি বলবো, একে ডিঅক্সি। যেহেতু ডিঅক্সিরাইবোজ সুগার বলছি, ডিঅক্সিরাইবোজ সুগারের সঙ্গে অ্যাডেনিন নাইট্রোজেন বেস এবং 3টা ফসফেট যদি যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা বলবো ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেহেতু 3টা ফসফেট যুক্ত আছে। এক্ষেত্রে আমি কিছু কনসেপ্ট বলে নিই। এই ফসফেটটা হচ্ছে আলফা ফসফেট, এটা হচ্ছে বিটা ফসফেট, এটা হচ্ছে গামা ফসফেট। এদের মধ্যে গামা আর বিটা ফসফেটের মধ্যে যে বন্ডটা তৈরি হয়, দুটো বন্ড, এই বন্ডটা হচ্ছে কি ফসফো অ্যানহাইড্রাইড বন্ড, ফসফো অ্যানহাইড্রাইড বন্ড। এই ফসফো অ্যানহাইড্রাইড বন্ড হচ্ছে মোর এনার্জি কিন্তু ক্যারি করে। বোঝা গেল যে ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেটের ক্ষেত্রে আমরা যে 3টা ফসফেট দেখতে পাচ্ছি, আলফা বিটা গামা, এদের মধ্যে বিটা এবং গামা ফসফেটে অধিক এনার্জি থাকে এবং যে দুটো বন্ড তৈরি করে সেই বন্ডকে বলা হয় ফসফো অ্যানহাইড্রাইড বন্ড বলে, যেটা অধিক এনার্জি কিন্তু ক্যারি করে। দ্বিতীয়ত এখানে যে বন্ডটা আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সুগার আর ফার্স্ট ফসফেট আলফা ফসফেটের ভেতর, সেটা হচ্ছে কি ফসফো এস্টার বন্ড, ফসফো এস্টার বন্ড। এই ফসফো এস্টার বন্ড হচ্ছে লেস এনার্জি ক্যারি করে। তাহলে বোঝা গেল যে ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেটের ক্ষেত্রে বন্ডগুলো আমি বললাম। এরপর আমরা চলে আসি এটিপি। এটিপি ক্ষেত্রে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ 3টা ফসফেট তো থাকবে, সঙ্গে কি সুগারটা কেমন ধরনের হবে, রাইবোজ সুগার হবে। এই ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ সুগার হবে না, রাইবোজ সুগার হবে। তাই রাইবোজ সুগারের ক্ষেত্রে ওইচ 2 নম্বর পজিশনে ওইচ থাকবে, 3 নম্বর পজিশনেও ওইচ গ্রুপ থাকবে। তখন আমরা সেটাকে বলবো কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এরপর অ্যাডিনোসিন মনোফসফেট আর ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট। প্রথমে আসছি অ্যাডিনোসিন মনোফসফেট। যদি বিটা এবং গামা ফসফেটকে যদি এখান থেকে আমি ভেঙে দিই, তাহলে একটাই ফসফেট পড়ে আছে, অর্থাৎ একটা অ্যাডিনিন আর একটা হচ্ছে কি রাইবোজ শর্করা আর একটা ফসফেট। এই 3টা মিলে কি হচ্ছে অ্যাডিনোসিন, অ্যাডেনিন থাকার জন্য অ্যাডিনোসিন। মনোফসফেট মানে একটাই ফসফেট আছে, মনোফসফেট। আর
সুগারটা কি আছে? রাইবোজ সুগার। যদি এটা ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট হতো তাহলে সেক্ষেত্রে আমরা কেবলমাত্র সুগারের 2 নম্বর পজিশনে ওএইচ গ্রুপ যে আছে ওএইচ গ্রুপ থেকে ওটাকে এলিমিনেট করে দিতাম, ফলে কি হতো? ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট হতো। তাহলে বোঝা গেল। এই আমি তোমাদের দুটো কোশ্চেন দিচ্ছি, প্রত্যেকে এই কোশ্চেন দুটো করার চেষ্টা করবে এবং এই কোশ্চেন দুটো করার পর কমেন্ট বক্সে অবশ্যই এর অ্যান্সার লিখে পাঠাবে। এই কোশ্চেন সম্ভাব্য 2025-এ নিট এক্সামের জন্য, অর্থাৎ যারা 2025-এ নিট এক্সাম দিবে তাদের জন্য এই দুটো প্রশ্ন, এবং তৎসহ যারা বোর্ডের এক্সামিনেশন দিবে তাদের জন্য। তাহলে আশা রাখছি প্রত্যেকে এর রাইট অ্যান্সার করে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।